বক্তব্য রাখবেন পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনি বহরমপুরের কোনো মানুষের সঙ্গে যোগ সাজস রাখেননি, কিন্তু আমরা এখানে আমাদের নারদার নেতৃত্বে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়েছি, যতটুকু পেরেছি আমরা ত্রাণ সামগ্রী দিয়েছি। আমরা খোঁজ নিয়েছি কার বাড়িতে ওষুধ নাই, কার এক বোতল রক্তের দরকার, এটা আমরা খোঁজ নিয়েছি। সর্বোপরি আমাদের দিদি বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছেন, মানুষের এক মুঠো খাবারের ব্যবস্থা করেছেন। তাই একজন বিশ্ব ক্রিকেটার বিশ্বকে জয় করেছে এবং ভারতবর্ষকে বিশ্বের বুকে কলকাতা শহরটা যেটা ঝাঁ চকচকে দেখতে পাচ্ছেন, রাজারহাট নিউ টাউন যেটা দেখতে পাচ্ছেন, যে যিনি শহর রূপকারের অন্যতম পুরোধা, যাকে গোটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যেমন যে আমল আছে, তার রাজনৈতিক তার যে সত্তা আছে, তার বাইরে গিয়েও তার পৌর কেন্দ্রিক তার মানুষের প্রতি যে ভালোবাসা, পৌর কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, যেটা ভারতবর্ষে আর কোন মন্ত্রীর মধ্যে পৌরমন্ত্রীর মধ্যে নেই। ইভেন কি সেন্ট্রাল গভর্নমেন্টের আরবান অ্যাফেয়ার্সের যে মন্ত্রী আছে, তিনিও তার কাছ থেকে পরামর্শ নেন। অর্থাৎ আমাদের সরকারের যদি হচ্ছে কোনো একটা প্রকৃত জননেতা থাকে বা প্রকৃত কি গ্রাম কি শহর, যে প্রত্যেকটা মানুষের অনুভব বোঝে, সেই অনুভূতিশীল একজনই নেতা আছেন গোটা পশ্চিমবঙ্গে। তিনি হচ্ছে আমার সবারই নেতা, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার পরম গুরু শ্রী ফিরহাদ হাকিম কবি হাকিম মহাশয়। আমাদের মুরু আছেন, গৌতম শাহ আছেন, কাউন্সিলর, সর্বোপরি আপনারা সকলে এখানে আছেন। আমি প্রায় আসি বহরমপুরে, একটা জিনিস মনে হয় যে বহরমপুরের মানুষ একটা অধীর চৌধুরী এখন বিশেষ করে অধীর চৌধুরী কি দিলেন, তিনটে অবধি একটা বেডের জন্য মানুষ হাহাকার করেছে, বাঁচার জন্য আশায় মানুষ একটা অক্সিজেনের সিলিন্ডারের জন্য হাহাকার করেছে। আমি নিজের চোখে দেখেছি সাথে থেকে মমতা ব্যানার্জিকে, যে মুখ্যমন্ত্রী হয়ে বেরিয়ে যতটা সম্ভব মানুষের পাশে গিয়ে এসেনশিয়াল কমোডিটিসের দোকান খুলে তাদের সাহায্য করা। হ্যাঁ, মুর্শিদাবাদে সত্যি সত্যি অত্যাচার হয়েছে যে সময় হঠাৎ করে তুগলক রাজা নরেন্দ্র মোদী হঠাৎ করে একটা লকডাউন ডিক্লেয়ার করে দিলেন কোনো পরিকল্পনা ছাড়া, মানুষকে বাড়িতে আসার সুযোগ না দিয়ে হঠাৎ করে লকডাউন ডিক্লেয়ার করে দিলেন, তুগলকি লকডাউন। কখনো বললেন ঘন্টা বাজাও করোনা চলে যাবে, কখনো বললেন আলো দেখাও করোনা চলে যাবে। তারপর দেখা গেল আস্তে আস্তে করোনার সেই ভয়ঙ্কর দৃশ্য, যেখানে আমি তো বিশ্বাস করি এমন কোনো মানুষ নেই যা জানাশোনা কেউ না কেউ করোনায় মারা যায়নি। আমার প্রিয়জন অনেকে মারা গেছে। সেই সময় জনপ্রতিনিধি এসে দাঁড়িয়ে থেকে মানুষের সেবা করা, সেটা সব থেকে বড় দরকার ছিল। ঠিক যদি নাড়ু এই কাজ না করে থাকে, নাড়ুর পৌর প্রধান হবার যোগ্যতা নেই। আপনারা বিচার করবেন করেছে কি করে। যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে করেছে, সবাই আমরা শ্রদ্ধা করতাম। একটা সময় ঠিক যে ওর হাত ধরে এরা সব রাজনীতি শিখেছে, সেই লোকটা পুরো পাল্টে গেল। 2টি বছর করোনার হাহাকারের সময় শুধু দিল্লির বাড়িতে বসে স্টেটমেন্ট দেওয়া ছাড়া 2 বছর কোন মানুষের সেবা করলো না, মানুষের পাশে এলো না। বহরমপুরের মানুষ বসলো কি মরলো, তাদের হাসপাতালে স্থান পেল কি পেল না, অক্সিজেন সিলিন্ডার পেল কি পেল না, সেইটা দেখার সুযোগ তিনি এলেন না। 2 বছর ধরে পড়ে রইলেন দিল্লিতে, সেখান থেকে শুধু স্টেটমেন্ট করলেন। সেই থেকে বোঝা যায় একটা জনপ্রতিনিধি
সে একটা সময় নিশ্চিতভাবে অ্যাক্টিভ ছিল, কিন্তু একটা সময় এলো যখন তার চারিত্রিক পরিবর্তন হলো, সে এখন আর জনপ্রতিনিধি নেই, শুধু একটা স্বামী হয়ে রয়ে গেছে, আর জনপ্রতিনিধি নেই। এটা ভারতবর্ষের ইলেকশন, এই ইলেকশনটা ভারতবর্ষের ইলেকশন। অনেকে বলেন যে ঘরের ছেলে অধীর চৌধুরী, আরে ঘরের ছেলে ঘরের যখন আগুন লাগলো তখন সেই ছেলে যদি আগুন নেভাতে না এলো তাহলে সে আর ঘরের ছেলে রইল কে? সে তো দিল্লির ছেলে হয়ে গেছে, কলকাতার ছেলে হয়ে গেছে, সে ঘরের ছেলে কোথা দিয়ে হলো? ওই 2 বছরে অন্তত 4 থেকে 5 বার আমি নিজে বহরমপুরে এসেছি, কিন্তু তিনি আসেননি। ঠিক করবে যে আপনারা যারা ভারতবর্ষের মানুষ, আমরা বাংলার মানুষ, আমাদের ভাগ্য নির্ধারণ কিভাবে হবে? এই ইলেকশন ঠিক করবে যে 400 টাকার যে 2014তে যে সিলিন্ডার ছিল সেটা 1012 টাকা হয়ে গেল, সেটা মানুষের স্বার্থে আবার কমানো হবে কিনা, সেটা এই ইলেকশন ঠিক করবে। এই ইলেকশন ঠিক করবে যে ভারতের যে আজকে যে অবস্থা, সেই স্বৈরাচারী অবস্থা থাকবে না মানুষের গণতন্ত্র ফিরে আসবে। এই ইলেকশনে যদি নরেন্দ্র মোদী সরকার আবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যান, তাহলে এটা নিশ্চিত যে ভারতবর্ষে এরপরে আর কোনো ইলেকশন হবে না। তার কারণ তারা বলেই দিয়েছে 1 নেশন 1 ইলেকশন, অর্থাৎ আমাদের পৌরসভার ইলেকশন হবে না, আমাদের বিধানসভার ইলেকশন হবে না, আমাদের পঞ্চায়েতের ইলেকশন হবে না, শুধু নরেন্দ্র মোদীর ইলেকশন হবে। আর সেই ইলেকশনে যারা যারা সিলেক্টেড হবে তাদের দিয়ে ভারতবর্ষ চলবে। গণতন্ত্র আজকে বিপদের মধ্যে রয়েছে, সেটা আপনাদের ঠিক করতে হবে। আজকে অভিষেকের নেতৃত্বে আমরা গেছিলাম 100 দিনের কাজের দাবিতে দিল্লিতে। আমি গেছিলাম, আমাদের সব অনেকে গেছিলেন অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। আমরা গিয়ে গান্ধী সভাস্থলে, সেখানে গান্ধীর যেখানে হয়েছে মানে রাজঘাটে আমরা প্রথমে অনশনে বসলাম, তারপর আমরা যন্তর মন্তরে অনশনে বসলাম, তারপর মিনিস্টার ডাকলেন, সেখানে গেলাম। সেইখানে গিয়ে আমরা সেখানে বললাম যে নরেন্দ্র মোদী বকাবকি করেছে, দেখা করলেন না, পেছন দিকে চলে গেলেন, আমাদের চ্যাংদোলা করে অ্যারেস্ট করে নিয়ে এলো। এটা তো বাংলার মানুষের স্বার্থ, এইটা তো বাংলার মানুষের অধিকার। এটা তো মমতা ব্যানার্জি নিজের সরকারের টাকা চাইতে যাননি। বাংলার মানুষ প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জেলায়, সেখানে বাংলার মানুষ তাদের 100 দিনের টাকা খেটে বসে আছে, এই গরিব মানুষগুলো পাচ্ছে না। যারা ছাদ ভেঙে বসে আছে প্লাস্টিক টাঙিয়ে, তারা টাকা পাচ্ছে না। তাহলে বাংলার সংসদ হিসেবে অধীর চৌধুরীর নিশ্চিতভাবে এটা কর্তব্য ছিল সেইখানে গিয়ে দাঁড়িয়ে আওয়াজ তোলা যে বিজেপি তোমরা এই অন্যায় করছো, বাংলার বঞ্চনা চলবে না, চলবে না, চলবে না। এটা নিশ্চিতভাবে অধীর বাবুর করা উচিত ছিল, কিন্তু অধীর বাবু সেটা করলেন না। তিনি দিল্লিতে থেকেও সেই তার নিজের বাংলো, সেই বাংলোয় বসে রইলেন, বললেন না, একবারও মুখ খুললেন না যে হ্যাঁ বাংলার বঞ্চনার জন্যে বিজেপি অন্যায় করছে, বললেন না। আজকে অধীর বাবু নেতা হলেন কি করে? অধীর বাবু নেতা হয়েছিলেন সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে করতে। এই জেলা এবং এর পাশের জেলা বরকত গনি খান চৌধুরীর জেলা, এই জেলা চিরকাল কংগ্রেসি জেলা। অর্থাৎ অধীর বাবুর জন্মের আগের থেকে, স্বাধীনতার সময় থেকে এই জেলা কংগ্রেসের বড় বড় নেতা, তারা আব্দুল সাত্তার থেকে আরম্ভ করে বড় বড় নেতা, তাদের এখানে তারা নেতৃত্ব দিয়েছেন। অতীশ সিনহা, আব্দুল সাত্তার থেকে নিয়ে সব বড় বড় যত নেতা আছে তারা জানেন। তাদের থেকে অধীর বাবু এখন নেতা হলেন। সেই নেতা কার বিরুদ্ধে লড়াই করে নেতা হয়েছেন? আমি কার বিরুদ্ধে লড়াই করে নেতা হয়েছি? সিপিএম এর বিরুদ্ধে। তোমরা কংগ্রেস করেছো, কার বিরুদ্ধে লড়াই করে নেতা হয়েছো? সিপিএম এর বিরুদ্ধে। মমতা ব্যানার্জি লড়াই করেছে, কংগ্রেসে ছিল, কার বিরুদ্ধে লড়াই করে নেতা হয়েছে?
সিপিএম। বরকত গনি খান চৌধুরী ওইখান থেকে বারবার করে বলতেন এই সিপিএমকে বঙ্গ উপসাগরে ছুঁড়ে ফেলে দাও। অর্থাৎ অধীর বাবুও সারাক্ষণ দাঁড়িয়ে থেকে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে 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 নেতা হয়েছিলেন। সেই লড়াইয়ে অধীর বাবু, এটা আমার কথা নয়, অধীর বাবু নিজে 2008 সালে একটা প্রেস কনফারেন্স করেছিলেন। সেখানে নিজে বলেছিলেন যে 708টা কংগ্রেস কর্মীকে সিপিএম খুন করেছে এই মুর্শিদাবাদে। তিনি মুর্শিদাবাদের নেতা হিসেবে এটা বলেছিলেন। আর আজকে চরিত্র পরিবর্তন দেখুন, শুধু চরিত্র পরিবর্তন করোনার সময় নয়, এইখানে চরিত্র পরিবর্তন হলো তিনি যাদের লড়াই করে যে বাহিনী তৈরি করলেন। নারুগোপাল তৃণমূলে যেত না, ডেভিড তৃণমূলে যেত না, এরা কেউ তৃণমূলে যেত না, কিন্তু যখন নেতা তার নিজের চরিত্র পরিবর্তন করেন তখন যে লড়াইটা সিপিএম এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি দিয়েছেন আর ভেতরে ভেতরে গটাপ করে সেই সিপিএমকে ফিট রেখেছিলেন, তাই এরা সকলে মিলে বললেন না, আমাদের লড়াই সিপিএম এর বিরুদ্ধে ছিল, কারণ আমাদের প্রত্যেকের কারোর ভাই, কারোর বোন, কারোর স্বামী তাকে হত্যা করেছে সিপিএম, সেই সিপিএম এর সাথে হাত মেলাতে পারি না, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি। সবাই মমতা ব্যানার্জির সাথে যোগ দিলেন। তাই অধীর বাবু তার চরিত্র পরিবর্তন হয়ে গেল। এখন আমার লজ্জা লাগে যখন ওই হোর্ডিংগুলো দেখি যে অধীর বাবু যাচ্ছেন, আমাকে তো গামছা পরিয়েছে, সলিম সাহেব তাকে উত্তরীয় পড়িয়েছিল যার মধ্যে কাস্তে হাতুড়ি, অধীর বাবু সেইটা পড়ে হাসতে হাসতে যাচ্ছেন। আমি বলি সত্য সেলুকাস, বিচিত্র এই অধীর। এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে যে চরিত্র পরিবর্তন একটা মানুষের কিভাবে হয়, একটা মানুষ তার চরিত্রটা কিভাবে 25 বছরে এইখান থেকে নিয়ে এইখানে পরিবর্তন হয়। আরো পরিবর্তন হয়েছে 2017 সালে যখন যোগী আদিত্যনাথ যখন মুখ্যমন্ত্রী হলেন, কয়েকজন প্রিয় বন্ধুকে ডেকে পাঠালেন, কয়েকটা বন্ধুকে তার বাড়িতে ডেকে পাঠালেন। সেই বন্ধুদের মধ্যে ছিলেন আমাদের সংসদ অধীর চৌধুরী। শুধু সিপিএম এর সাথে লাইন নয়, বিজেপির সাথে লাইন। যোগী আদিত্যনাথের প্রিয় বন্ধু যখন প্রেস জিজ্ঞেস করলো তাকে যে আপনি যোগীর এখানে এলেন যার সাথে কংগ্রেসের সব থেকে বেশি লড়াই, সে বলল না না, ওটা আমার ব্যক্তিগত সম্পর্ক। যারা মানুষকে খুন করছে, যারা উন্নাও তৈরি করতে পারে, যারা হাতরাস তৈরি করতে পারে, যারা নারীর ওপর ইজ্জত নষ্ট করতে পারে, যারা সাম্প্রদায়িকতায় তারা গ্রামকে গ্রাম মুজফ্ফরনগরের মতন জায়গায় জ্বালিয়ে দিয়ে খুন করে দিতে পারে, তাদের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখা যায়? আমি তো মনে করি যায় না। ব্যক্তিগত সম্পর্ক চলে গেল, লাইন হয়ে রইল। এখানেও গত নির্বাচনে বিজেপি ফুলবামা, বালাকোট তার একটা আবেগ সারা দেশের ছড়িয়ে দিলেন। আমরা সত্যি সবাই মিলে ফুটছিলাম যে আমাদের যারা সৈনিক, আমাদের যারা সেন্ট্রাল ফোর্স, তাদের কিভাবে হত্যা করে উড়িয়ে দেওয়া দিল টেরোরিস্টরা। আমরা সৌদি জাতীয়তাবাদী ফুটছিলাম, কিন্তু যখন নজর ঘুরল, সত্যপাল মল্লিক তখন ওখানকার গভর্নর ছিলেন, তিনি যখন পরে বললেন যে আমি তো বলেছিলাম অমিত শাহকে প্লেন করে এদের নিয়ে যাও, তিনি বললেন না, গাড়িতে করেই পাঠাও। গাড়িতে করে পাঠালাম, আর প্রধানমন্ত্রীকে যখন বললাম, প্রধানমন্ত্রী বলল চুপ থাকো। অর্থাৎ পুরো ঘটনাটাই পূর্ব পরিকল্পিত। সেখানেও 19-এ আমাদের 18টা সিট চলে গেল। কি জাদু হলো যে অধীর বাবু 19-এ আবার পুনর্নির্বাচিত হয়ে এখান থেকে সাংসদ হয়ে গেলেন। তার কারণ
এইখানে আরএসএস এর ব্যাকিংয়ে, বিজেপির ব্যাকিংয়ে অধীর বাবু আবার সাংসদ হয়ে আবার সেখানে চলে গেলেন। তার কারণ লাইনটা তো যোগী আদিত্যনাথের সাথে ছিল, লাইনটা তো যোগী আদিত্যনাথের সাথে ছিল, সেই লাইনেই অধীর বাবু চলে গেলেন তাদের সাথে। তার প্রতিদান দিলেনও, তার প্রতিদান দিলেন। তার প্রতিদান কোথায় দিলেন? এমন তার দক্ষ সে নেতা যে সে বলতে অভিষেক ব্যানার্জি চলে এসো আমার বিরুদ্ধে লড়াই করো, মমতা ব্যানার্জি এসো আমার বিরুদ্ধে লড়াই করো, চ্যালেঞ্জ করছেন। যে চ্যালেঞ্জ করছেন সে নিজের কংগ্রেস, সেই কংগ্রেসের একটা এমএলএ কেউ জেতাতে পারলেন না। আমাকে 19-এ জিতিয়েছো, তাই বিজেপিকে ভেট দিয়ে দিলাম, তোমরা বিজেপির থেকে এমএলএ নিয়ে যাও। হয়তো গভর্নমেন্ট ফর্ম করার জন্যে বিজেপির এমএলএর দরকার ছিল, ওনার নিজের সাথে থাকে মনোজ চক্রবর্তী, তাকেও জবাই করে দিয়ে দিল যে তোমরা বিজেপিকে প্রতিদান দিলাম, আমারটায় সময় ভাই একটু দেখে নাও। এই হচ্ছে একটা নেতার চরিত্র পরিবর্তন, যে শুধু আমারটা বুঝবো, আমার পরিবারেরটা বুঝবো, আর কারোর বুঝবো না, আর কারোর সাথে চিন্তা করব না। এটা কখনো দেশের নেতা হওয়া যায় না। আমাদের লড়াইটা, আমরা নিশ্চিতভাবে ইন্ডিয়া জোটে আছি, কিন্তু প্রথম থেকে মমতা ব্যানার্জি বলেছেন না, অধীরের জোট যেটা সিপিএম এর একটা পায় আরেকটা দিকে বিজেপির পায়, সেই জোটে আমরা থাকবো না। আজকে প্রমাণ হলো একদিকে বিজেপি আরেকদিকে সিপিএম, ওপেনলি সিপিএমকে নিয়ে যে ঘুরছে, যে আমাদের কংগ্রেসের 50,000 কর্মীকে খুন করেছে যে সিপিএম, আর যাই হোক তার সাথে হাত মেলাতে পারবো না। অধীর চৌধুরী সব ভুলে গিয়ে হাত মেলাতে পারে, কিন্তু আমরা বলছি যে বরকত গনি খান চৌধুরীর স্বপ্ন সিপিএমকে বঙ্গোপসাগরে ফেলে দাও, সেটা বরকতদার সময় হয়নি, কিন্তু মমতা ব্যানার্জি করেছে। অধীরকে আবার বঙ্গোপসাগর থেকে সিপিএমকে আনতে দেব না, তার থেকে অধীরকেও বলবো যে সিপিএম এর দালাল, বিজেপির দালাল, দূর হাটো, দূর হাটো, দূর হাটো। আজ হচ্ছেটা কি? সবাই আমরা বিজেপির দালাল হয়ে যাব। যে প্রধানমন্ত্রী সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছেন, এই বহরমপুর, এই মুর্শিদাবাদ, আমরা সব জায়গায় বলি এটা পীঠস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান। এখানে একটা আজকে না, সেই শ্রেয়দৌল্লার সময় থেকে হিন্দু মুসলমানের ঐক্য সব থেকে বেশি এই মুর্শিদাবাদ, এই বহরমপুরের সব থেকে বেশি ঐক্য, এবং সেটাই বাংলার লাইন, সেটাই আমাদের বিবেকানন্দ শিখে গেছেন, সেটা শ্রী শ্রী ঠাকুর ও রামকৃষ্ণ শিখিয়ে গেছেন। রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ মসজিদে গেছেন, চার্চে গেছেন, বেরিয়ে এসে বলেছেন যত মত তত পথ, যত মত তত পথ। আমরা সেই ঠাকুর যার ভিত্তিতে রামকৃষ্ণ, যার রামকৃষ্ণ মিশন, যার ভিত্তিতে বিবেকানন্দ, সেইটা নিয়ে আজকে বাংলায় আমরা প্রচার করছি যে আমাদের বাংলার পথ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির পথ, ঐক্যের পথ। একসাথে আমাদের থাকতে হবে, একসাথেই আমরা থাকবো, এটাই ভারতবর্ষ হবে। তার কারণ আমরা বিশ্বাস করি, যারা বলেন হিন্দু না ওরা মুসলমান, এই জিজ্ঞাসে কঞ্জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে আরেকটা অদ্ভুত জিনিস জানেন, বড় দিদির নাম হচ্ছে মমতা ব্যানার্জি, ছোট ভাইয়ের নাম হচ্ছে ফিরহাদ হাকিম। এইটা হচ্ছে তৃণমূল, এইটা আমাদের আদর্শ। এটাকে ভারতবর্ষকে দেখাতে হবে, অধীর বাবুর মতন নয় আমার সুবিধা যা হবে যখন যেমন তখন তেমন না। যে প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক সুরসুরি দেয় তার বিরুদ্ধে লড়াই করব, তার বিরুদ্ধে সব সময় লড়াই করে বলবো যে তুমি অন্যায় করছো, ভারতবর্ষের যে ভিত সেটা ভাঙার চেষ্টা করছো। আপনারা এটা অনুভব করুন, আমাদের অনেক কষ্টে একদিকে মুসলিম লীগ, আরেকদিকে আরএসএস, একদিকে ব্রিটিশ এম্পায়ার, তারা আমাদের দেশটাকে শুধু রাজনৈতিক ফায়দার জন্য ভেঙে দিল।
মুসলিম লীগ বেঈমানি করলো, ভারতবর্ষ ভেঙে গেল। হয়ে কি হলো, একটা পাকিস্তান হলো, একটা ইন্ডিয়া হলো। সেই পাকিস্তান তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে ওইদিকে চলে গেল। আজকে পৃথিবীর 5টা সব থেকে পিছিয়ে পড়া দেশ, যে দেশ নিজের বা মানুষকে খেতে দিতে পারে না, পড়তে দিতে পারে না, জামা দিতে পারে না, যাদের টেরোরিস্ট না হলে সেই বেকার যুবকগুলো কাজ পায় না, সেই অবস্থায় সেই দেশ আজকে শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের তখনকার নেতা জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, তারা ঠিক করলেন না, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করব না, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করব। আর সেই ধর্মনিরপেক্ষতায় আজকে ভারতবর্ষ এগিয়ে গিয়ে আজকে কি হলো, পৃথিবীর 5টা সব থেকে বড় প্রগতিশীল রাষ্ট্রের মধ্যে আজকে ভারতবর্ষের স্থান হলো। অর্থাৎ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি করে এগিয়ে গেলাম, আর পাকিস্তান ধর্ম অন্ধতায় পেছিয়ে গেল। যারা যারা ধর্ম অন্ধতায় করেছে তারা আজকে পেছিয়ে গেছে, সারা বিশ্বে তার প্রমাণ আছে। আর সেইখানে নরেন্দ্র মোদী এসে আবার সেই ধর্ম অন্ধতা একটা ইঞ্জেকশন করে দিয়ে যাচ্ছে। বহরমপুরের মানুষ আমরা জানি, আপনারা রাজনৈতিক সচেতন মানুষ, আপনারা এতে বিশ্বাস করেন না, আপনারা একতায় বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন একসাথে থাকায়, আপনারা বিশ্বাস করেন যে একটা মা সে বোরখা পরে হেজাব পরে থাকবে, তার পরের মা সে ছাকায় সিঁদুর দিয়ে তার মঙ্গলসূত্র পরে সেই মা দাঁড়িয়ে থাকবে। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের কৃষ্টি, এটাই আমাদের কৃষ্টি, এইটা নিয়েই আমরা বড় হয়েছি। সেইখানে দাঁড়িয়ে থেকে উস্কানি দিচ্ছেন নরেন্দ্র মোদী। এখন জেগে গেছেন, চারিদিকে হেরে যাচ্ছে, ইউপিতেও হেরে যাচ্ছে, আমাদের গুজরাটেও নাকি অবস্থা খারাপ। সেইখানে দাঁড়িয়ে আজকে নরেন্দ্র মোদী আবার সেই পুরনো লাইনে, अरे आप तो ये इंडिया वाले आपके मंगलसूत्र पुकार के मुसलमान को दे देगा, आप अगर वोट दीजिएगा तो आपके संपत्ति, आपके जायदाद काट के दे देगा। अरे तो बाबर जा जायदाद এটা হয়? ভারতবর্ষের সংবিধান রাইট টু প্রপার্টি, অর্থাৎ আমার যে প্রপার্টি, আমার যে সম্পত্তি সেটা আমার, সেটার গ্যারেন্টি করেছে ইন্ডিয়ার কনস্টিটিউশন। আপনি মানুষকে সেই ফুলবামার মতন আবার বোকা বানিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন, কখনো এনআরসি কখনো ক্যা করে সাম্প্রদায়িক বিভাজনের রাস্তায় যাচ্ছেন। আপনি প্রধানমন্ত্রী, আপনি দেশকে ভাগ করার চক্রান্ত করছেন। ছি 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 নরেন্দ্র মোদী, ছি। আপনি প্রধানমন্ত্রী, আমি ফিরহাদ হাকিম, আমি এই গ্যারান্টি দিচ্ছি, একটা মায়ের মঙ্গলসূত্র, সেই মঙ্গলসূত্র যদি বাঁচাবার জন্য যদি জীবন দিতে হয়, আমরা ফিরহাদ হাকিম, আমরা সকলে মিলে জীবন দেব, কিন্তু কোন মায়ের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে অপমান করতে দেব না, দেব না, দেব না। নরেন্দ্র মোদী, তুমি এটা করতে পারবে না, পারবে না, পারবে না। কোথায় যোগী আদিত্যনাথ এসেছিলেন, আমাদের নামে, মমতা ব্যানার্জির নামে কি গালাগালি, কি গালাগালি। অধীর বাবু, আপনার ব্যাপারে তো যোগী কিছু বললো না কেন? কারণ সেই রিলেশন, यूपी से आया मेरा दोस्त, दोस्त को सलाम करो, रात को खाओ पियो, दिन को आराम करो। আপনার ওইখানে লাইন আছে, ওইখানে লাইন আছে, এদিকে সালিমের লাইন, ওদিকে ওটার লাইন, কত কত লাইন করে রাখবেন। কিছুদিনের জন্য রেল মিনিস্টার হয়েছিলেন, বহরমপুরে ভালো রেল চালানো হলো না কেন? রেল মিনিস্টার তো ছিলেন, শুধু বৌদিকে রেল থেকে নিয়ে আর বাদ বাকি কিছু করলেন না বহরমপুরে কেন? বহরমপুরের মানুষের জন্য একটা স্পেশাল রেল চালাতে পারতেন তো, এসি টেসি দেওয়া ভালো রেল, একটু স্লিপার টিপার চালাতে পারতেন তো, পারলেন না কেন? তার কারণ ইচ্ছাই নেই, মনটা ঘুরে গেছে অন্য জায়গায়।
আমি থাকলে নিজে বাঁচলে বাপের নাম। আর সেই জায়গায় এই চাঁদু, এই আমাদের নারু কি করলো? রোজ রোজ পাগল করে দেয়। আমার বহরমপুরের জন্য দাদা এইটা লাগবে, এসটিপি গুলো করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, অনেকবার বলার পরে বেচারি করে দিলাম। জল করতে হবে বহরমপুরে, পুরো জল হয়নি এখনো। আমি বললাম নারু সব হয়ে যাবে বাবু, একটু এত রাগারাগি করিস না। করলো জল, রাস্তা ঘাট যা দরকার। মমতা ব্যানার্জি বলেছেন যে কাজ করবে তার পাশে দাঁড়াও, সেই নীতিতে নারু গোপালের পাশে দাঁড়িয়ে আছি। তার কারণ এখানে বহরমপুর যত ঝকঝক হবে, বাংলা তত তকতক হবে। এই জন্যে আমরা বহরমপুরের মানুষরা কত সুন্দর দেখতে, শুধু নারুকে ফর্সা ববি হাকিমকে কালো নয়, সবাইকে কত সুন্দর দেখতে। আর সেখানে শহরটা যদি সুন্দর হয়, লাইট হয়, সুন্দর দেখতে হয়, বহরমপুরকে নিয়ে আমরা গর্ব অনুভব করব। আজকে এই পরিস্থিতিতে এটা ভারতের নির্বাচন, ঠিক যে অন্য প্রদেশের আমাদের ইউসুফ পাঠান অন্য প্রদেশে, কিন্তু ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যখন বাংলার বঞ্চনা হবে, তখন দাঁড়িয়ে থেকে তৃণমূলের এমপিরা যখন একসাথে থাকবে আর বলবে মোদি তুমি এই অন্যায় করতে পারো না, কিংবা বলবে মোদি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও, তখন বহরমপুরের স্বার্থে, মুর্শিদাবাদে ভাঙনের স্বার্থে অদীপ বাবু বারবার চুপ করে থাকেন, কিন্তু আমাদের ইউসুফ পাঠান মমতা ব্যানার্জির নেতৃত্বে তার এজেন্ডায় মুর্শিদাবাদের জন্য লড়াই করবে। এই গ্যারান্টি আমি দেব। এটা মোদির গ্যারান্টি নয়, এটা মমতা ব্যানার্জির ওয়ারেন্টি। এটা আমরা দেব। আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না, আমরা সংকীর্ণতায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি বাংলা এগিয়ে যাবে, বাংলার উন্নয়ন হবে। এখন কিছুদিন আগে মা বোনেরা মনে আছে, মনে খুব লেগেছিল তো, সন্দেশখালি এত বড় ঘটনা হয়েছে, মা বোনেদের ইজ্জত টানাটানি করেছে ওই তৃণমূলের 2-4টে চেঙ্গুড়িয়ে নেতা। আজকে ভিডিওতে কি বেরোলো? ভিডিওতে বেরোলো সবটাই বিজেপির কারসাজি। ওই যে মাল দিয়ে দিচ্ছে, মোবাইল দিয়ে দিচ্ছে, ফলস এফিডেভিট করে দিচ্ছে, করে দিয়ে বলছে তৃণমূলকে বদনাম করে। আরে তৃণমূলকে বদনাম করছিস না, তোরা আমাদের বাংলাকে বদনাম করছিস। তোরা বাইরের এটাকে আমরা ইউপি হতে দেব না, এটাকে আমরা গুজরাট হতে দেব না। এখানে আমরা মায়ের সম্মান করি, তাই আমরা দুর্গা পুজো করি, তাই আমরা কালী পুজো করি, তাই আমরা সরস্বতী পুজো করি। তার কারণ মাকে দেবী রূপে ভাবি আর বলি যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে সংস্কৃতা নমস্তেস্তাই 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 নমো নমঃ। আমরা দেবীকে মা রূপে করি। আজকে তোরা বাংলাকে এইভাবে অপমান করলি, বাংলার মহিলাদের এইভাবে অপমান করলি। আমরা হাতরাস নই, আমরা উন্নাও নই। আমরা মণিপুরে মায়েদের ওপর যখন ধর্ষণ করে হাঁটায় উলঙ্গ করে তার প্রতিবাদ করি, নরেন্দ্র মোদী যান না, কথা বলেন না। আমাদের সাংসদরা যায়, দৌড়ে যায় মণিপুরে, দৌড়ে যায় উন্নয়নে, দৌড়ে যায় হাতরাসে। নরেন্দ্র মোদীর অত্যাচারের কথা বলে, মহুয়াকে নিয়ে 107 আমাদের সব সাংসদকে সাসপেন্ড করে দেয়। আমরা লড়াই করি, বাংলার স্বার্থে লড়াই করি, ভারতবর্ষের স্বার্থে লড়াই করি। আর আপনি আমারটা হলেই হলো, অত এখন বয়স হয়ে গেছে, আর দরকার নেই। তাহলে রিটায়ার হয়ে যান না কেন? রিটায়ার হয়ে যান না। একটা বাড়ি পড়েছিল আমার ওখানে, ওমা সেসব ইনকোয়ারি চাইলো না, প্রথমেই বলে ববি হাকিমকে অ্যারেস্ট করো। আমি বললাম এত রাগ, অ্যালবার্ট পিন্টো কো ইতনা গুসা কিউ আতা হ্যায়? গরম হয়ে যাচ্ছেন। এবার আর বহরমপুরের মানুষ হয় না। অনেক মানুষকে অল্প দিনের জন্য বোকা বানানো যায়, অনেক মানুষকে অল্প দিনের জন্য বোকা বানায়, অল্প মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায়।
কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো যায় না। হ্যাঁ, আমি বিশ্বাস করি একটা সময় নিশ্চিতভাবে অধীর চৌধুরী লড়াই করতেন, কিন্তু চরিত্র পরিবর্তন হয়ে গেল, চরিত্র পরিবর্তন হয়ে গেল। এখন না কাম কা না কাজ কা, এখন শুধু ঠিক করে নিয়েছিল, বিরোধী দলনেতার সাথেও ফিট হয়ে গেছিল, তারপর কি হলো কে জানে। উনি তো হাওয়া বোঝেন, আবার থেকে গেলেন। এইসব চলছে আর কি। তাই আপনাদের কাছে অনুরোধ, বিশ্বাস করবেন একজনকে। मोहब्बत एक से होती है हजारों से नहीं। তাই একজনকে বিশ্বাস করবেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন। কখনোই সন্দেশখালির যে জঘন্য প্ল্যান, সেই প্ল্যান বেচতে গেছে, বাংলাকে অপমান করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। ভ্রষ্টাচার, আমরা সব ভ্রষ্টাচারী। আমাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, কি পেল? একই কেসে শুভেন্দু অধিকারীও ছিলেন, ডাকবার ক্ষমতা নেই, আমাকে জেল ঢুকিয়ে দিল। হাইকোর্ট থেকে থাপ্পড় মেরে পার করেছে। তারপর এখন আবার রেড করিয়ে দিল, কি পেল? লেবাডঙ্গা। কিন্তু ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, চলে এসো, নাহলে অনেক কিছু করে দেব। আমার তো আর যোগীর সাথে বন্ধুত্ব নেই, তাই আমার ওপরে অনেক অত্যাচার, মমতা ব্যানার্জির ওপর অত্যাচার, অভিষেকের ওপর অত্যাচার, এদের ওপর খুব অত্যাচার। কিন্তু আমরা বলি, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করব না, ভয় করব না। কিংবা হিন্দিতে বলি, सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने बाजुए मोदी में है। এখন সন্দেশখালি নিয়ে বলছে কি জানেন তো, সিবিআই কে দিয়ে দাও, সিবিআই করবে, সিবিআই করবে। জানে তো সিবিআই এর সাথে ফিট আছে, তোতা পাখি সেন্ট্রাল গভর্নমেন্টের। আমি বলি চিনি না, সুপ্রিম কোর্ট বলেছে। তাই ওকে যা বলাবে তো বিরোধী দলনেতার জন্য তাই করবে। আরে সুপ্রিম কোর্টের জজের আন্ডারে ইনকোয়ারি হোক, ওই যে ভিডিওটা, সেটার সত্যতা যাচাই সুপ্রিম কোর্ট করুক। আর যদি সুপ্রিম কোর্ট দেখে যে ওইটার মধ্যে সত্যতা আছে, তাহলে সবাইকে, যারা যারা ফলস এফিডেভিট দিয়েছে, সবাইকে কাস্টডিতে নিক। সিবিআই এর ওপর আমার বিশ্বাস নেই, আর স্টেট পুলিশের ওপর বিজেপির বিশ্বাস নেই। আমরা সুপ্রিম কোর্টে যাব। বারবার করে স্টেট পুলিশ অ্যাকশন নিচ্ছে, আর হাইকোর্ট সেটাকে আবার সিবিআই কে দিয়ে দিচ্ছে। সাক্ষের মধ্যে গেলাম নেই। আর অধীর বাবু চুপ, হাসছে। আমি ভাবলাম বোধহয় এই সন্দেশখালির এই ভিডিও আসার পরে প্রতিবাদ করবে, হ্যাঁ অন্যায় হয়েছে। বলছে আমাদের যেতে দিক না, তোমরা গিয়ে কি করবে? আমাদের যেতে দিক, আমাদের। যেন বিরাট একটা যে পুলিশের বাবা ইনভেস্টিগেশন অফিসার। আরে যে ভয়ের চোটে ঘর থেকে বেরোয় কিনা তাই পারমিশন নিতে হয়, সেটা কি আবার সন্দেশখালি যাবে? আর ওইদিকে আরেকটা সালেম, সে পেঁচিয়ে পেঁচিয়ে কথা, পেঁচিয়ে পেঁচিয়ে, হ্যাঁ বল বিজেপির সাথে আছি, তাই এটা এই ভিডিওকে মানি না। আর নাহলে বল না এটা অন্যায় হয়েছে, এটা হাইয়েস্ট লেভেল পর্যন্ত সুপ্রিম কোর্ট ইনকোয়ারি করে দেখুন। আপনাদের শুধু এইটা শেষ বেলায়, কালকেও আছে, আমি কালকে অন্য জায়গায় যাবই। আপনাদের শুধু এইটুকু বলতে চাই, মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন। বাংলাকে রাখতে গেলে, বাংলাকে ঐক্যবদ্ধ রাখতে গেলে একমাত্র আমাদের শেষ ভরসা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের ঐতিহ্য রক্ষা করে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন, আর বলুন, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।